এই বুলেটিনে একটা বিশেষ খবরে নজর রাখবো। সালটা 2020, বাংলায় আছড়ে পড়ে আমফান। ক্যাগ রিপোর্ট বলছে আমফানের সঙ্গেই রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির তুফান। বাড়িঘর থেকে চাষবাস, দুর্নীতির ঝড়ে কোনো কিছুই রক্ষা পায়নি। ক্যাগ রিপোর্ট বলছে তৃণমূল সরকারের আমলে আমফানকে কেন্দ্র করে দুর্নীতির ঝড় ওঠে। এক কৃষকের অ্যাকাউন্টে একাধিকবার যেমন টাকা ঢুকেছে, ঠিক তেমনি বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ব্যবহার করে আমফানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমফান দুর্নীতি নিয়ে ক্যাগ অডিটের সে এক্সক্লুসিভ রিপোর্টই নিউজ 18 বাংলার হাতে। নটি জেলা, উপভোক্তা 23,42,000, ক্ষতিপূরণ 352,59 লক্ষ। ক্যাগ রিপোর্টে তার উল্লেখ রয়েছে। 9 জেলার 6 জেলাতেই একাধিক অসঙ্গতি। ক্যাগ রিপোর্টে বিস্ফোরক দাবি, বুলবুলে ক্ষতিগ্রস্তদের তালিকা ব্যবহার করে আমফানে ক্ষতিপূরণ। দুর্নীতির সে আমফান, ক্যাগ রিপোর্টে বিস্ফোরক দাবি। আবেদন ছাড়াই 5,627 জনকে 2,82,00,000 সাহায্য। পোর্টালে ডুপ্লিকেট নথিভুক্ত আটকানোর ব্যবস্থা যথেষ্ট নয়। এপিক নম্বর যাচাইয়ের ব্যবস্থা নেই, ক্যাগ রিপোর্ট তাই বলছে। ক্যাগ রিপোর্ট বলছে কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম স্কিমে একাধিকবার নথিভুক্ত হয়েছে এক কৃষকের নাম, ব্যবহার করা হয়েছে ভুয়ো এপিক নম্বর। আর এই দুর্নীতির ফাঁকে বাদ পড়েছেন বহু ক্ষতিগ্রস্ত কৃষক। কোন টাকা পয়সা পাইনি, ক্ষতি প্রচুর হয়েছে। আমার মাটির ঘর ছিল, ঘরও ভেঙে গেছিল। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, নেতারা ভাগ করে নিয়েছে। সাধারণ মানুষ কোন টাকা পায়নি, ওরা 9-6 করে দিয়েছে টাকাগুলো। কোনো সাহায্য পাইনি, টাকা পয়সাও পাইনি। মাটির বাড়ি ওরা সব জানে, কিন্তু আমি কোনো পাইনি, সাহায্য পাইনি। কারো বইতে ঢুকে দিয়েছে, কে তুলে নিয়েছে, এরকমই হয়েছে। তবে এখানেই শেষ নয়। আমফানের সময় কেন্দ্রের কাছে 273,76,00,000 টাকার সহায়তা চেয়েছিল রাজ্য সরকার। সবজি, পান, ফুল সহ মোট 5 ধরনের ফসলের ক্ষতির কথা বলা হয়েছিল। সরকারি সেই রিপোর্টে এমনটাই বলা হয়েছিল। ক্যাগ রিপোর্ট বলছে কেন্দ্রের পাঠানো বেশিরভাগ টাকাই ঢুকেছে শুধুই পান চাষিদের অ্যাকাউন্টে। প্রায় 95% ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিপূরণই পৌঁছয়নি। কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম স্কিমে একাধিকবার নথিভুক্ত। ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে এমনটাই। 6 জেলায় 2,697 কৃষকের একাধিক এনরোলমেন্ট। ভুয়ো এপিক নম্বর দিয়ে এনরোলমেন্ট করা হয়। সন্দেহজনক লেনদেন 3,011, সন্দেহজনক লেনদেনের সহায়তা 46,94,000। এই বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে। ক্যাগ রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। কৃষি সহায়তায় বেনিয়ম 4টি জেলা, উপভোক্তার সংখ্যা 797। অতিরিক্ত টাকা ঢুকেছে 41 লক্ষেরও বেশি। 770 অ্যাকাউন্টে 2 বার টাকা ঢুকেছে। এমনকি 26টি অ্যাকাউন্টে 3 বার টাকা। ক্যাগ রিপোর্টে এমনটাই উল্লেখ। দুর্নীতির সে আমফান, এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলার হাতে। একটি অ্যাকাউন্টে 4 বার টাকা ঢুকেছে। আমফানে ক্ষতিপূরণের টাকা একটি অ্যাকাউন্টে 4 বার ঢুকেছে। আমরা এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের দেখাচ্ছি। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। কেন্দ্রের কাছে প্রচুর পরিমাণে ক্ষতির আবেদন করা হয়েছিল। 5 ধরনের ফসলের ক্ষতির জন্য সহায়তা চাওয়া হয়েছিল।
মোট ক্ষতিগ্রস্ত এলাকার 95.33% সহায়তা পৌঁছয়নি। সবজি, ফুল এবং ফল চাষিরা সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। বেশিরভাগ সহায়তা পেয়েছেন পান চাষিরা। পান চাষিদের জন্য বরাদ্দ 81 কোটি 29 লক্ষ, অতিরিক্ত বরাদ্দ 65 কোটি 82 লক্ষ, 65 কোটি 62 লক্ষ অতিরিক্ত বরাদ্দ। তৃণমূল সরকার যে প্রজেক্টে হাত দিয়েছে, যে প্রকল্প, সেটা ত্রাণ হোক, মানুষের ক্ষয়ক্ষতি হোক, সমস্ত জায়গায় এরা ঘাবলা করে রেখেছে। 2020 সালে প্রতি পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার 20,000 টাকা কেন্দ্র সরকার থেকে বরাদ্দ করেছিল। কেউ এই টাকা পায়নি। সমস্ত টাকা তৃণমূল নেতারাই আত্মসাৎ করেছে। সালে বাংলায় আমফান আছড়ে পড়ে। ক্যাগ রিপোর্টে দাবি, এই আমফানের সঙ্গে রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির ঝড়ো। আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? সিএজি রিপোর্টে দাবি, তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই মনে হচ্ছে। যা নিয়ে বড় সড় প্রশ্ন তুলেছে সিএজি অডিট। আমফান দুর্নীতির সিএজি অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। ভালো করে দেখুন, এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। দেখুন, বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল, তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি এবং তারপর বাংলাদেশে প্রবেশ করে কলকাতা হয়ে পার্শ্ব জেলা থেকে। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। আবহাওয়াবিদরা বলছেন, পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। দু 2020 সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের গতিপথ পথের পারপেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। এমনকি পুরুলিয়ার বাসিন্দারাও বলছেন, আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকমভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল, আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ ক্যাগ রিপোর্টে দাবি করা হয়েছে, আমফানে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসাবে দেখানো হয়েছে পুরুলিয়াকে। গরমিল করা হয়েছে হিসেব নিকেশে। আমফান যে জেলে করেছিল তাতে আমাদের যেটুকু মনে পড়ছে, তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয়, একটু একটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি। বলতে গেলে যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের। ঝাড়গ্রামে বালি পাচার রুখতে অ্যাকশন, ওভারলোডেড গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা।
ঝাড়গ্রামে বালিভাষা টোল প্লাজায় নাকা চেকিং, বালি বোঝাই একাধিক লরি ট্রাক বাজেয়াপ্ত, বৈধ নথি দেখাতে না পারায় বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা জুড়ে ওভারলোডিং চলছে। আমরা এখানে এনফোর্স করছি, যারা ওভারলোড করছে তাদের গাড়িগুলোকে চেকিং করে যারা যারা ওভারলোড নিয়ে যাচ্ছে তাদের এখানে এমভিআই অফিসার আছে, ইন্সপেক্টর আছে, তারা ফাইন ইম্পোজ করছে। যেটা রেল লাইন কোথায় যাচ্ছিল, কোথায় এটা খড়গপুর যাবে। ওভারলোডিং, কতটা ওভারলোডিং ছিল পাতা নেই কত ছিল, আমি দেখিনি। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন, কোথা থেকে? ছত্তিশগড় থেকে। ছত্তিশগড় থেকে নিয়ে আসছিলেন? পুলিশ হ্যাঁ, কখন ধরেছে? কাল পরশু, মানে লক্ষ্মীবারে। কত ফাইন হলো? ওই তো বলছে 97,000। কোথায় নিয়ে যেতেন এটা পুরোটা? এই তো খড়গপুর যাবে। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন অভিযান করা হচ্ছে, যেখানে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে জিরো টলারেন্স, আর সেই জিরো টলারেন্স করতে রাজস্ব করে যে রাজস্ব কর আদায়, সেই রাজস্ব কর আদায় করতেই মূলত পুলিশের তরফ থেকে তৎপর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে ওভারলোডিং বা যে সমস্ত গাড়ি অবৈধভাবে চলছিল সেই সমস্ত গাড়িকে ধরপাকড় শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের যে বালিভাষা রয়েছে, বালিভাষা টোলের কাছেই পুলিশের তরফ থেকে এই অভিযান চালানো হচ্ছে, আর নেতৃত্ব দিচ্ছেন ঝাড়গ্রাম এসডিপিও এবং মানিকপাড়া ফাঁড়ির ওসি এবং ঝাড়গ্রাম আইসি। তার সাথে রয়েছে পুলিশের অন্যান্য আধিকারিকরা। মূলত এই যে NH6 রয়েছে, এই NH6 এর উপর দিয়েই বিভিন্ন ওভারলোডিং গাড়ি বা অবৈধ গাড়ি যাতায়াত করে। সেই জায়গা থেকে মূলত সেই সমস্ত অবৈধ গাড়িকে চিহ্নিত করা বা ওভারলোডিং যে গাড়ি যাচ্ছে সেই ওভারলোডিং গাড়ি থেকে রাজস্ব কর আদায় করার জন্যই এবার রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন। বালিভাষা থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার খুলবে এসজেডি এর ফাইল। এসজেডিএতে 200 কোটির দুর্নীতির অভিযোগ, তৃণমূল জমানায় আর্থিক দুর্নীতির অভিযোগ। এসজেডিএতে দুর্নীতি নিয়ে নতুন করে তদন্তের ভাবনা, কমিটি গড়ে নতুন করে তদন্তের ভাবনা রাজ্য সরকারের। তদন্ত কমিটি গড়ার ভাবনা রাজ্য সরকারের। এসজেডিএতে 200 কোটির দুর্নীতির অভিযোগ, তৃণমূল জমানায় এই এত বড় আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এবার সেই দুর্নীতির ফাইল খুলবে। আমাদের সঙ্গে সরাসরি পার্থ রয়েছেন প্রতিনিধি। পার্থ, এসজেডিএতে কিভাবে এত টাকার দুর্নীতি হয়েছিল এবং এবার এই ফাইল খুলতে কি ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার? দেখো, 2011 সালে রাজ্যে তৃণমূল প্রথম ক্ষমতায় আসে, আর তার ঠিক 2 বছর পর অর্থাৎ 2013-তে এসজেডিএর এই এত বড় কেলেঙ্কারি কিন্তু সামনে নিয়ে আসে বামেরা, এবং তারপর তদন্ত শুরু হয়। এবং সেই সময় এসজেডির যে সিইও ছিলেন, পরবর্তীকালে মালদা জেলাশাসক হন, সেই কিরণ কুমার গোতালাকে অ্যারেস্ট করা হয় এবং বেশ কয়েকজন ঠিকাদারি সংস্থার কর্তা ঠিকাদারকে কিন্তু অ্যারেস্ট করা হয়। এটা বিভিন্ন খাতে দেখানো হয়েছে, কাজ করা হয়েছে, কিন্তু কোনো প্রকল্পের কাজ শুরুই হয়নি, একটা ইটও পড়েনি। বিভিন্ন একদিকে যেরকম ত্রিফলা আলো, ঠিক তেমনি মোহনা নদীর দূষণ নিয়ন্ত্রণ, অন্যদিকে সিসিটিভি ফুটেজ বসানো, ইলেকট্রিক চুল্লি তৈরি করা, একদিকে মালবাজার, অন্যদিকে বাগডোগরায়, কিন্তু কোনো প্রকল্পের কাজ শুরু পর্যন্ত করা হয়নি। কিন্তু সেটা খাতায় কলমে দেখানো হয়েছে যে কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রায় 200 কোটি টাকার প্রায় 200 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সে সময় বামেরা তারা রাস্তায় নেমে আন্দোলন চলে। কিন্তু 2013 এবং তারপর 2026 এর আগেও বামেরা যে অভিযোগটা করেছেন, যারা মূল মাথা, তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। অর্থাৎ তৎকালীন এসজেডিএর চেয়ারম্যান, শিলিগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং একাধিক জনপ্রতিনিধি শাসক দলের, তারাও কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের কিন্তু গ্রেপ্তার করেনি। সেই দাবি সেই 2013 পর 2026 13 বছর পর আবার আজ নতুন করে উঠল, যেহেতু রাজ্যের পুর নগর মন্ত্রী শিলিগুড়ি পুরসভায় আজ দিনভর বৈঠক করছেন। সেই বৈঠকে তিনি যখন দার্জিলিং জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, সেই সময় রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন তিনি কিন্তু এই দাবি জানান যে এই এসজেডিএর যে আর্থিক কেলেঙ্কারি হয়েছিল 2013 সালে, সেই আর্থিক কেলেঙ্কারির ফাইল আবার রিওপেন করা হোক। এবং গোটা বিষয়টি নিয়ে আমরা রাজ্যের পুর নগর মন্ত্রীর সঙ্গে যখন কথা বলি, তিনিও সাফ জানিয়ে দেন এমন অভিযোগ এসছে এবং তারা এই ফাইল আবারও কিন্তু অর্থাৎ তদন্ত আবার শুরু হবে। এবং এই নিয়ে আগামীকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠক রয়েছে এবং একটা বিশেষ কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে কিন্তু পুলিশকেও রাখা হবে।
হবে। অর্থাৎ 2013 এবং 2026 অর্থাৎ 13 বছর পর আবারও SJD এর যে 200 কোটি টাকা দুর্নীতি হয়েছিল সেই ফাইল কিন্তু রিওপেন করা হচ্ছে, এমন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর নগর মন্ত্রী। স্বাভাবিকভাবেই যে দাবি বারবার করে উঠে হচ্ছে, এখন বামেরা এটা কীভাবে এগোয় সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। একটা ইনকোয়ারি কমিটির কথা বলেছি, ইনফ্যাক্ট কালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক আছে এই বিষয়গুলো নিয়ে। তারপর একটা ক্লিয়ারের পিকচার আমরা পাবো। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা ইনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে। জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার STF এর জালে। এই জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাকিস্তান যোগ জানতে হামিমকে টানা জেরা করা হচ্ছে, আর জেরাতে একের পর এক বিস্ফোরক সব তথ্য সামনে উঠে আসছে, যা কোনো থ্রিলার সিরিজকেও হার মানাবে। ভারতের স্টেশন সহ জনবহুল এলাকায় কি টার্গেট ছিল তাদের? হামিমের মোবাইলে উদ্ধার একাধিক রুট ম্যাপ, হামিমের পাক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগ, ইনস্টাগ্রামে পাকিস্তানের রানার সঙ্গে হামিমের পরিচয়। রানার সঙ্গে কি কথা হয়েছিল হামিমের? পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে? জানতে হামিম মণ্ডলকে দফায় দফায় জেরা। হামিম মণ্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মণ্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। অর্পিতা আর হামিম, অর্পিতা হামিমের হানি ট্র্যাপ, অর্পিতার সঙ্গেও পাকিস্তানের সরাসরি যোগ। অর্পিতার সঙ্গে কথা হতো পাক হ্যান্ডলারদের, আবিদ জাট 333, হামাদ নামে 2 হ্যান্ডলারের সঙ্গে কথা। মূলত হানি ট্র্যাপ নিয়েই চ্যাট, তদন্তকারীদের হাতে এমনটাই তথ্য উঠে আসছে। তদন্ত যতই এগোচ্ছে একের পর এক বিস্ফোরক ইনফরমেশন সামনে আসছে। দুবাই যাওয়ার কথা ছিল হামিমের, হামিমের পারফরমেন্সে খুশি শাহজাদ গ্যাং, সূত্র অন্তত এমনটাই বলছে। দুবাই যাওয়ারও অফার ছিল হামিমের। STF এর জেরার শিকার হামিম মণ্ডলের। ভাট্টি গ্যাং দুবাই থেকে অপারেশন চালাতো। হামিম মণ্ডলের কাছে কোনো পাসপোর্ট মেলেনি, দুবাই যেতে পাসপোর্টে আবেদনের পরিকল্পনাও হয়েছিল, সূত্রের খবর এমনটাই। দুবাই যাওয়ার কথা ছিল হামিমের,
তদন্তে এমনই সম্ভাবনার কথা উঠে আসছে, কারণ হামিমের পারফরমেন্সে খুশি শাহজাদ গ্যাং। এই শাহজাদ গ্যাং দুবাই যাওয়ার জন্য সমস্ত কিছু পরিকল্পনা তৈরি করছিল। দুবাই যাওয়ার অফার ছিল হামিমের কাছে। এসটিএফ এর জেরাতে কথা স্বীকার করেছে হামিম মণ্ডল। সূত্রের খবর এমনটাই। ভাট্টি গ্যাং দুবাই থেকে অপারেশন চালাতো। হামিম মণ্ডলের কাছে কোনো পাসপোর্ট মেলেনি ঠিকই, কিন্তু দুবাই যেতে পাসপোর্টে আবেদনের পরিকল্পনা চলছিল। সেই তথ্যই উঠে আসছে জেরার পর। হামিমকে জেরায় একাধিক হ্যান্ডলারের খোঁজ গতকালই জানিয়েছেন এসটিএফ এর আইজি। হামিম মণ্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और শাহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শাহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শাহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই অ্যান্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন এ নেটওয়ার্ক। যখন আমরা এর অর ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মণ্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। তার মানে গোয়েন্দাদের নজরে শাহজাদ ভাট্টি। কে এই শাহজাদ? আপনাদের জানাবো। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিতর্কিত মন্তব্য ও অনলাইন কার্যকলাপে আলোচনায়। সম্প্রতি পর্তুগালে তার উপর গুলি চলে, ভাট্টি প্রাণে বেঁচে যায়। শাহজাদ ভাট্টির ওপর হামলার দায় নেয় লরেন্স বিষ্ণুই গ্যাং। ভাট্টি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সহযোগী। অসমে শাহজাদ ভাট্টি মডিউলের পর্দা ফাঁস। অসমে জালে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের 3 সদস্য। উত্তরপ্রদেশে শাহজাদ ভাট্টি গ্যাং যোগ সন্দেহে গ্রেফতার। বাংলায় শাহজাদ ভাট্টি কানেকশন। জঙ্গি হামিমের সঙ্গে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের যোগ রয়েছে। 2026-এর জানুয়ারিতে হরিয়ানার আম্বালার বলদেবনগর পুলিশ স্টেশনে বিস্ফোরণ ঘটে। আম্বালা বোমা বিস্ফোরণের নাম জড়ায় শাহজাদের। এনআইএ চার্জশিটে শাহজাদ ভাট্টির নাম। শাহজাদ ভাট্টি মডিউলের সঙ্গে যুক্ত খালিস্তান আর্মড ফোর্স, পাঞ্জাব সভেরেনিটি অ্যালায়েন্স, খালিস্তান লিবারেশন আর্মি, শেরি পাঞ্জাব ব্রিগেড, ইউনাইটেড শিখ ব্রাদারহুড, শিখ টাইগার্স অফ খালিস্তান, তেহরিক-ই তালিবান হিন্দুস্তান, এই সমস্ত মডিউলের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি। এসটিএফ সূত্রে এমনটাই খবর। হামিম মণ্ডলের টার্গেটে পুর প্রতিমন্ত্রী উমেশ রায়। জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। দেশদ্রোহীদের বিরুদ্ধে কড়া অ্যাকশনের বার্তা মন্ত্রীর। যে আমাকে থ্রেট করেছিল পাকিস্তান থেকে, সে আমাকে একদিন একটা আমার অফিসের ভিডিও পাঠিয়েছিল, পরে আমার গাড়ির ছবি পাঠিয়েছে। তখনই আমি জেনে গেলাম যে লোকাল কাউ না কাউকে এরা ইনভলভ করেছে, না হলে এটা পাওয়া যায় না। আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এর উপরে নজর রেখেছিল, এসটিএফ পুরো বিষয়টা ধরেছে। চিন্তার বিষয় আছে যে আপনি পাকিস্তান থেকে লড়তে পারেন,
আপনি জঙ্গিদের সঙ্গে লড়তে পারেন, কিন্তু আপনার বাড়ির কাছে যে দেশদ্রোহীরা আছে তাদের সঙ্গে কি করে লড়বেন? সমাজকে সচেত হতে হবে। এই ধরনের যারা গতিবিধিতে ইনভলভ আছে, যাদের উপরে সন্দেহ আছে, তাদের সূচনা দিতে হবে, যাতে আমরা এই ধরনের মানসিকতার লোক যারা দেশদ্রোহ করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি। রাজ্যের পুর প্রতিমন্ত্রী টার্গেট, প্রথম একথা জানান মুখ্যমন্ত্রী। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আওয়ার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন।